অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলা দেয়। হ্যাঁ ভাই, অহংকারী মানুষের পতন তো হয়, এটা খনার বচন না, শুধু প্রত্যেকটা ধর্মেই লেখা আছে অহংকার করতে নিষেধ করছে। তারা বিপদে পড়তেছে, বারবার তারা বিপদে পড়তেছে। তাদেরকে যদি সঠিক পথে আনতে চান, আপনার লজ্জাহীন রাজনীতি বাদ দেন, নিজের ভুল স্বীকার যায় নিজের দলকে গুছাইবার চেষ্টা করে। বিএনপি বুঝে ওঠার আগেই সংসদ ও রাজপথে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। 2 বছরের মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণকে সতর্ক। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে। জনগণ চালু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলে যাব আজকে ভিডিওর মূল পর্বে। আজকে সকালে আমাকে এক পরিচিত, উনি অনেক ধনী মানুষ, আমাকে বলতেছে যে জঙ্গল সলিমপুর নামে একটা ছবি বানান। নামটা কিন্তু আমার পছন্দ হয়েছে, জঙ্গল সলিমপুর। আমি বললাম হঠাৎ কেন এটা, এই চিন্তা আসলো কেন? আর আপনি তো সিনেমা জগতের লোক না, এই টাইমে এত টাকা ফাইন্যান্স করবেন, সিনেমার অবস্থা তো ভালো না। যাই হোক, উনি আমাকে বলতে চাচ্ছে আপনি কাজে হাত দিলে নিশ্চয়ই ছবি ভালো যাবে, হিট হবে, একটা ভালো নায়ক নিবেন। উনি ইঙ্গিত করতেছে শাকিব খানের দিকে। আমি সবকিছু শোনার পর বললাম যে দেখেন, এই মুহূর্তে তো জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব ওনারাই ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না। এই ছবিটা বানাইতে হইলে আমাকে ওই জঙ্গল সলিমপুরে থাকতে হবে মিনিমাম 2 মাস। ওখানে থাইকা গবেষণা কইরা, চিন্তা ভাবনা কইরা স্ক্রিপ্ট লিখতে হবে। আমার সঙ্গে লেখক থাকতে হবে, যে স্ক্রিপ্ট লিখবে সে থাকতে হবে, যে সংলাপ লিখবে সে থাকতে হবে। আর চিত্রনাট্য যেটা বলি, স্ক্রিন প্লে, ওইটা আমি নিজেই হেল্প করতে পারবো। উনি এটা শুই না, বাপ রে বাপ, তাহলে তো বহুত লম্বা প্রজেক্ট হয়ে যাবে। আমি বললাম যে হ্যাঁ, লম্বা হয়ে যাবে। কারণ কি ভাই জানেন, আমাদের এই জঙ্গল সাইডটা, পাহাড়ের অঞ্চলটা ঠিক নাই, হ্যাঁ ভালো নাই। পার্শ্ববর্তী দেশের ওই যে আরকান থেকে কিছু সোলজার, কিছু দেশদ্রোহী অস্থির কইরা রাখছে। আমাদের এই পাহাড়ি এলাকা ভালো নাই। আর ভালো নাই বুঝবেন কিভাবে জানেন? এই যে দেখেন, বিএনপি সরকারের সর্বোচ্চ ভোট পাইছিল দীপেন দেওয়ান। উনি কোথাকার? ওই পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চলের। উনি কেন হঠাৎ করে পদত্যাগ করলো? নাকি ওনাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হইলো? আমার তো কেন জানি মনে হয় উনি ভয় পাইছে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল যেভাবে অস্থির হয়ে উঠছে, উনি নিজে তো দেখছে না, ওখানে উনি থাকে, ওইখানকার উনি বাসিন্দা, ভিতরের খবরটা তো জানে। জঙ্গলের ভিতরের প্রত্যেকটা গাছের খবর ওনার কাছে আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের এই পাহাড়ি অঞ্চল অনেক আগে থেকেই অস্থির, এখনো অস্থির। ইদানিং আমার মনে হয় আরো অস্থিরতা বাড়ছে। না হলে উনি কেন পদত্যাগ করবে? উনি তো এই দলের সাথে জড়িত 2005 কি 6 সাল থেকে। উনি এক সময় বিচারক ছিলেন, ওইখান থেকে পদত্যাগ কইরা উনি বেগম খালেদা জিয়ার ডাকে এই বিএনপিতে যোগ দেয়। এই যে এই মুহূর্তে আইসা হঠাৎ করে ওনার পদত্যাগটা, এটা বিএনপির জন্য একটা খারাপ বার্তা না? কিন্তু না, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, কোন চাপের মুখে এই পদত্যাগটা উনি করছে। অনেকে বলার চেষ্টা করতেছে উনি ভদ্রলোক মানুষ, উনি ওই চাপটা নিতে চান নাই, ভিতরের মধ্যে ক্রন্দল আছে, ওই ক্রন্দলের কারণে উনি পদত্যাগ করছে। আমি মনে করি সেটা না। আমি মনে করি জঙ্গলের যে অস্থিরতা বাড়তেছে, পাহাড়ে যে অস্থিরতা বাড়তেছে, সেটার ভয়ে উনি পদত্যাগ করছে। এটা আমি ধৈর্য নেব। কারণ এইভাবে হঠাৎ পদত্যাগ করাটা তো বিএনপির জন্য একটা শুভ বার্তা না। অনেকেই বলার চেষ্টা করতেছে উনি আগেই বুঝা ফেলাইছে বিএনপি টিকবে না, যার জন্য পদত্যাগ করছে। আমার মনে হয় এটা ভুল ধারণা। এই যে অনেকে আপনারা বলেন না 3 মাস টিকবে না, 6 মাস টিকবে না, এগুলা বইলা লাভ নাই। হ্যাঁ, এগুলা বইলা লাভ নাই। ওই পর্যায়ে এখনো যায় নাই। তো বর্তমান সরকার দেখেন ঠিক পথেই আছে। কেন বলতেছি ঠিক পথেই আছে? দেখেন, প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর কিছু সিদ্ধান্ত নিতেছে। এর মধ্যে আপনারা যাই না গেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য। হ্যাঁ, কিছু চেলা চামুন্ডা থাকে না ভিতরে, হ্যাঁ, স্যারকে পটাই, স্যার খুশি হয়ে যাবে যে স্যার আপনার বাবার নামে আবার ওই এয়ারপোর্টটা করি। ওরকম ফাইলপত্র নিয়ে আসছিল, উনি নাকচ করে দিছে যে না না না, এগুলো আমি মানি না। এই ধরনের নাম পরিবর্তন, সাইনবোর্ড পরিবর্তনে আমি বিশ্বাস করি না। এই নাম পরিবর্তন করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। হ্যাঁ ভাই, আন্তর্জাতিক বিমানবন্দরের একটা নাম পরিবর্তন করবেন, পৃথিবীর সব জায়গায় এটা জানাইতে হবে। তার মানে 20,000 কোটি টাকা চলে যাবে। এই টাকা কার? জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। উনি এটা মাথায় রাখছে। এরা কারা এইসব ফাইলপত্র নিয়ে আসে? এই আমলারা, আমলাদের ভিতর থেকে কেউ কেউ বুঝছেন ওই যে স্যারকে খুশি করতে হবে এই ধরনের প্রস্তাব নিয়ে আসে। এর আগে একটা ঢাকার আশেপাশে কোথায় যেন একটা শিল্প প্রতিষ্ঠান ছিল, ওইটা অন্য একটা নামে ছিল, ওইটার জন্য প্রস্তাব নিয়ে আসছে যে এটা বেগম খালেদা জিয়ার নামে হবে। উনি ওইটাও নাকচ কইরা দিছে। এই জিনিসগুলো ভাই ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল কোন দিন জানেন? জয়ের পরে ওই যে
আনন্দ মিছিল করতে চাইছিল বিএনপি থেকে, ওইটা উনি বাতিল কইরা দিচ্ছে। ওইটা বাতিল কইরা কতটা যে ভালো কাজ করছে এটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। কারণ কি জানেন, এই বিজয় মিছিল থেকে যাইতে যাইতে মানুষের বাড়ি ঘর দোকানপাট ভাঙতে ভাঙতে যাইতো। তো হ্যাঁ, তাদের আওয়ামী লীগের দোকানপাট আছে, বাড়ি ঘর আছে, এগুলো ভাঙতে ভাঙতে যাইতো। হয়তোবা জামাতে ইসলামের বাড়ি ঘরও আক্রমণ করতো, কারণ তারা নির্বাচনে ফেল করছে, এমনিতে তাদের দেখতে পারে না। এই বিজয় মিছিল থেকে সেটা হইতে পারতো, ওইটা বুঝতে পারেই কিন্তু উনি বাতিল করছে। এর মধ্যে আপনারা দেখছেন একটা পপুলার সিদ্ধান্ত উনি নিছিল, সেইটা কি, এই ডোবার পাশে যায় দাঁড়ায় থাকো, কিভাবে মশা মারতে হয়। ওই ডোবার পাশে 3-4 ঘন্টা বসে থাকলেই শিখতে পারবা কিভাবে মশা মারতে হয়, ওই ফ্লোরিডা যাওয়ার দরকার নাই। এটাও কিন্তু একটা পপুলার সিদ্ধান্ত ছিল। এত প্রশংসা কেন করতেছি? এই জন্য করতেছি, এই পর্যন্ত আমি উনার মধ্যে না ওই অহংকারটা দেখি নাই, এখনো ওইটা ফুইটা উঠে নাই। অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলা দেয়। হ্যাঁ ভাই, অহংকারী মানুষের পতন তো হয়, এটা খনার বচন না, শুধু প্রত্যেকটা ধর্মেই লেখা আছে অহংকার করতে নিষেধ করছে। ওইটা বোধহয় ওনার মাথায় আছে, যার জন্য এইসব সিদ্ধান্ত নিছে। এগুলা কি বলা হয়? পপুলার সিদ্ধান্ত। উনি কিন্তু সংসদের দ্বারা একটা কথা বলছিল নিজের চেয়ার দেখায়া, যে এই চেয়ারে বসে রাইট সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন আর পপুলার সিদ্ধান্ত নেওয়া খুবই ইজি। উনার এসব কি সব পপুলার সিদ্ধান্ত? উনার এগুলাকে কি শুধু পপুলার সিদ্ধান্তই বলবেন, রাইট সিদ্ধান্ত বলবেন না? আমি তো ব্যক্তিগতভাবে রাইট সিদ্ধান্ত বলবো। এই যে দীপেন দেওয়ান সাহেব চলে গেল, এখানে কি থাইমা গেল? না, আরো অনেক রাইট সিদ্ধান্ত আছে। ভিতরে ভিতরে অনেকের কাঁপুনি আরম্ভ হয়ে গেছে তো ভাই। হ্যাঁ, ওই যে প্রবাসী মন্ত্রী আমাদের বিবি নূর সাহেব, আমি যদ্দূর শুনছি আশেপাশে থেকে, তার দিকেও টার্গেট করা হয়েছে। তারও অনেক আমলনামা আমাদের প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে, অলরেডি চলে আসছে। এরকম আরো অনেক বাঘা বাঘা যারা মন্ত্রী, যেমন এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি, ওনারও নাকি আমলনামা প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে। উনি যে বিপদে ফেলাইছিল প্রথম দিনই সরকারকে, ওই যে সমঝোতার কথা বইলা লজ্জায় ফেলাই দিছিল। তো হ্যাঁ, সবাইকে লজ্জায় ফেলাই দিছিল বিএনপির, সেটাও কিন্তু নোট হয়ে গেছে প্রধানমন্ত্রীর নোট বইতে। হ্যাঁ, ওগুলা সবই সামনে আসবে। শোনা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যেই অনেক রদ বদল হবে, সবারই আমলনামা ওনার হাতে। উনি একটা পরীক্ষামূলক মন্ত্রিসভা গঠন করছিল, এই মন্ত্রিসভার মধ্যে অনেক রদ বদল আসবে। আসা উচিত, যদি কারো আমলনামার মধ্যে কোনো অপরাধ লেখা হয়, টাকা পয়সা আত্মসাদের কথা লেখা হয়ে থাকে, আর ওগুলা যদি উনার নজরে আসে, তাহলে তো ভাই ওনাদেরকে ওইখানে রাখা উচিত হবে না। আমার যতটুকু মনে হয় বিএনপির বড় বড় নেতা থেকে আরম্ভ করে এমপি মন্ত্রী সবাই আমলনামা ওনার কাছে চলে আসবে। সবাই পিছনেই গোয়েন্দা কাজ করতেছে, সবাই সাবধান হয়ে যান, ফাঁদে পাড়া দিয়েন না। হ্যাঁ, ফাঁদে পাড়া দিয়েন না। এইসব কথাগুলো যে বলতেছি, এত প্রশংসা করতেছি, আপনাদের অনেকের মনে হইতে পারে হঠাৎ কেন এই কথাগুলো বলতেছি। ভাই, যাই না শুনেই বলতেছি, ভিতরের কিছু খবর কানে আসতেছে চারিদিক থেকে, আপনারা ফলো করলে দেখতে পাবেন একটা পরিবর্তন আসতে যাচ্ছে। যদি ভাই ভালো কিছু হয় তাহলে কেন ভালো বলবো না? এই যে দেখেন ভাই, খলিলুর রহমান সাহেব জাতিসংঘের পরিষদের সভাপতি হয়ে গেল। উনি যদি ভাই জামাত ইসলাম থেকে হইতো, আমরা লাভাইতাম না, আমরা ক্রেডিটটা নিতাম না যে জামাত ইসলাম থেকে একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে গেছে, চিল্লাইতাম তো। এখন চিল্লাইলে অসুবিধা কি? এখন থ্যাঙ্কস জানাইলে অসুবিধা কি? উনি বিএনপির বইলা জানাবো না? আমি তো জানাবো, কারণ ওনাকে আনছিল ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার আনছিল, ওনার প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছিল। এখান থেকে যাই তো উনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তার মানে উনি তো ভাই ওই ডক্টর ইউনূসেরই লোক, যার জন্য আমার পছন্দ। অনেক সময় বলি না ডক্টর ইউনূস স্যারের ডাইনাত, এই ডাইনাতের পাওয়ার আছে ভাই, পাওয়ার আছে। বাংলাদেশের একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, অহংকার কেন করবো না? একটা জিনিস খেয়াল করছেন, জাতিসংঘের মধ্যে যখনই ঘোষণা করলো 99 ভোট পায় উনি পাস করছে, সঙ্গে সঙ্গে একটা মোনাজাত ধরছে। এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। মোনাজাতটা কইরাই এখান থেকে টেলিফোনটা বাইর করছে। এই টেলিফোনটা কারে করছে? এই টেলিফোনটা কারে করছে? কনফার্ম থাকেন ডক্টর ইউনূস স্যার এই টেলিফোনটা করছে। আজকে উনার এই জায়গায় আসার পিছনে ডক্টর ইউনূস স্যারের দোয়া তো ছিল। হ্যাঁ, দোয়া ছিল, হাত ছিল, সব কিছু ছিল। বাংলাদেশের মাথায় তো উঁচু হইলো ভাই, তাই না? ওই যে উঁচু মাথা, হ্যাঁ, উঁচু মাথা নিয়ে বাংলাদেশে ইন করতে চাইছিল শেখ হাসিনা। হ্যাঁ, মাথা উঁচু কইরা আমি এই বাংলাদেশে ইন করব, আর উনাকে 2 কোটি মানুষ রিসিভ করবে। হ্যাঁ হ্যাঁ, উনি যেদিন আসবে সেদিন কেমন হইব চিন্তা করেন তো একবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আইছিল সেদিন দেখছেন না পুলিশ আর্মি কিভাবে গাড়ির সঙ্গে দৌড়াইছিল, ওই যে বাসটার সঙ্গে দৌড়াইতেছিল। আমার তো মনে হয় পুরো ক্যান্টনমেন্ট উনার পাশে পাশে দৌড়াইতে হবে, কারণ ওনাদের দলের 2 কোটি মানুষকে তো সামাল দেওয়া অনেক কষ্টের ব্যাপার। ওইভাবেই তো উনি মাথা উঁচু কইরা আসতে চায়। আসলে কি আসতে পারবে? আপনাদের কি মনে হয় ভাই, সত্যি কি আসতে পারবে? আসতে পারতো যদি উনি লজ্জাহীন রাজনীতিটা বাদ দিত। উনি যে রাজনীতিটা করে, এই রাজনীতির মধ্যে আমি লজ্জা ছাড়া কিচ্ছু খুঁজা পাই না। এরে মার, এরে ধর, এর নাম লেখ, ওর নাম নোট করে রাখ, আমি আসতেছি, আসলেই ঝুলাই দেবো, এই কথাগুলা এখন বলতেছে না। যখন উনি প্রধানমন্ত্রী ছিল তখনও বলতো। এই যে দেখেন, আমি একটু প্রমাণ দেই, এগুলো শুনছেন আপনারা?
হবে না। যেমন কুকুর তেমন মুকুর দিতে হয়। কার কথা বলতেছেন জানেন? বিএনপির কথা। এদের ধৈরা ধৈরা আগুনে পোড়াইতে হবে, যেমন কুকুর তেমন মুগুর। ক্ষমতায় থাকাকালীন একজন প্রধানমন্ত্রী বলতেছে, আর ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে। কারা তারা? এই দেশের ব্যবসায়ী, এই দেশের সাংবাদিক, এই দেশের সুশীল, সবাই বসে রয়েছে, বৈশা হাততালি দিতেছে। আর একজন প্রধানমন্ত্রী বলতেছে ওদের ধৈরা ধৈরা আইনা, মানে বিএনপির কথা বলতেছে, বিএনপির এদের ধৈরা ধৈরা আইনা ওই বাসের আগুনের মধ্যে পোড়ায় দিতে। চিন্তা করেন, ওই একই রকম মুডে আছে, কিন্তু এখনো উনি চেঞ্জ হয়েছে? বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই জানেন? অনেক প্রতাপশালী একজন নারী ছিল, ওনার নামও তো টাইমস পত্রিকায় লেখা হইতো, হ্যাঁ, বিশ্বের সেরা শক্তিশালী প্রভাবশালী নারীদের মধ্যে একজন। এইসব দেখে না ওনার মাথাটাই গেছিল খারাপ হইয়া, যার জন্য দেশে যা ইচ্ছা তাই করছে। ওনার অ্যাডভোকেট, ওনার উকিল যায় জাতিসংঘে চিঠি দিছে যে উনি 1,500 মানুষ মারে নাই, আরো কম মারছে, 800 কত জনের কথা বলতেছে, 1,500 মানুষ মারে নাই। ভাই মারছেন তো, আর এখন ওই জাতিসংঘের কাছে বিচার দিয়া কি হবে? জাতিসংঘের মধ্যে বসে রয়েছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওইখানে বসে রয়েছে। আবার এদিক দিয়ে কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রীও, এই পদও কিন্তু ছাড়ে নাই, এই পদে উনি থাকবে, ওইখানেও থাকবে। এটা কিন্তু এই প্রথম না। আওয়ামী লীগের আমলও একজন এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিল, উনিও তখন ওই মন্ত্রীর পদও ছিল, ওইখানেও ছিল। হুমায়ুন আহমেদ সাহেব, আমার যদ্দূর মনে হয় ওনার নাম হুমায়ুন আহমেদ। যাই হোক, ওই ফর্মুলাতেই যাবে, এই মন্ত্রীর পদও থাকবে, ওইখানেও থাকবে। আমার মনে হয় এটাই বেটার। প্রতিমন্ত্রী তো আছে, প্রতিমন্ত্রী চালায় নিবে, বাকিটা স্বয়ং প্রধানমন্ত্রী চালায় নিবে, অসুবিধা কি? এটা আমার দেশের জন্য অহংকার। যাই হোক, যেটা বলতেছিলাম, শেখ হাসিনার এই যে মুডটা, এই যে একটা হিংস্রতা সব সময়, কেন ভাই? আপনি কি একটু নরম হইতে পারেন না? আপনার তো এখন বয়স হয়েছে, আপনি সমস্ত ভিডিও তো দেখছেন, আপনার অডিও কলগুলো তো আপনি শুনছেন, আপনি কিভাবে গুলি চালাইতে বলতেছেন, আপনি সবই তো জানেন। যাই না শুই না, কেন এটাকে এড়িয়ে যাচ্ছেন? এখনো আপনি সেই পথে যাচ্ছেন না, বিন্দু মাত্র স্বীকার যাচ্ছেন না যে আপনার কোনো ভুল হয়েছে। বিন্দু মাত্র এক ফোঁটা স্বীকার যায় নাই যে উনি কোনো ভুল পথে গেছিল, ওনার দ্বারা কোনো ভুল হয়েছিল। উনি ওই একই কথা, সবার নাম লেখা রাখ, আমি এইসব ঝুলামু, কাউকে ক্ষমা করুম না, আমারও তো চিনে না, আমি আসতেছি, ওই যে গলা উঁচু করে আসতেছি। ভাই ব্রাদার, কিভাবে আসবে? উনি যদি এই ঘৃণা না ছড়ায়া শুধু বলতো আমরা অনেক ভুল করছি, সেই ভুলগুলো আমরা নিশ্চয়ই শুধরাবো, সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, তোমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নাও এবং আইনি লড়াই লড়ো, এবং আইনের সাথে লড়াই করো আমাদের নিবন্ধন ফিরা পাওয়ার জন্য, যেটুকু নিষিদ্ধ করে রাখছে ওইটার জন্য আইনি লড়াই করো। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের পক্ষে থেকে যদি কেউ আইনি লড়াই করতে যায়, কেউ বাধা দিবে? নিশ্চয়ই বাধা দিবে না। ওই পথে যাওয়া উচিত ছিল, আরো নরম গলায় কথা বলা উচিত ছিল। উনি যেভাবে ঘৃণা ছড়ায়, যেভাবে বলে মার ধর ধৈরা আন, পোড়ায় ফেলামু, মাইরা ফেলামু, এগুলো কারা বলে ভাই? এগুলো তো বলে ওই যে ইটালির যারা মাফিয়া গ্যাংস্টার থাকে না, তারা এই ধরনের কথা বলে। আপনি কেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই বাংলাদেশের ইতিহাসের সাথে আপনার বাবার নাম জড়িত। আপনি এই 75 বছরের পুরনো একটা দলকে ধ্বংসের মুখে ঠেলে দিতেছেন, আপনি হিংস্রতা প্রকাশ কইরা, ঘৃণা প্রকাশ কইরা এই পথ থেকে ফেরত আসেন, যার জন্য কোনো কিছুই কিন্তু আগাচ্ছে না। আর ওনারও দিল নরম হইতেছে না। ওনার বয়স 79 বছর, এই বয়সে মানুষের দিলের মধ্যে কত রহম থাকে, তাই না? কিন্তু ওনার ভিতরে বিন্দু মাত্র রহম নাই। ওই একই কথা বারবার বলে, আমি আইসা প্রতিশোধ দিব, সবগুলোরে ঝুলে দেবো। এই যে হিংস্রতা, এই হিংস্রতা দিয়া আপনি এই দলকে বাঁচাইতে পারবেন? আপনারা তো সবাই ভালো ভালো আছেন, টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছেন, প্রচুর ডলার আপনাদের কাছে, কিন্তু যারা মাঠ পর্যায়ে কর্মী তারা বিপদে পড়তেছে, বারবার তারা বিপদে পড়তেছে। তাদেরকে যদি সঠিক পথে আনতে চান, আপনার লজ্জাহীন রাজনীতি বাদ দেন, নিজের ভুল স্বীকার যায়া নিজের দলকে গুছাইবার চেষ্টা করেন। যাই হোক, আমি আবার বুদ্ধিজীবী হয়ে গেছি, অনেক কিছু জ্ঞান দিতেছি। কেন জ্ঞান দিতেছি ভাই জানেন? একটা কারণে, সবাই যদি সবাইকে ক্ষমা না করতে পারেন, প্রতিশোধের রাজনীতি কোনোদিন শান্তি আনতে পারে না ভাই, কোনোদিন শান্তি আনতে পারে না। আপনি আমার ছেলের গায়ে হাত দিয়েছেন, আমি আপনার ছেলের গায়ে হাত দিব। আপনি আমার চোখ কানা করে দিয়েছেন, আমি আপনার চোখ কানা করে দিব। এভাবে চোখ কানা করতে করতে দেশের কারোই তো চোখ থাকবে না। এভাবে যদি সবাই চোখ কানা করে দিতে থাকে, তাহলে তো সবাই অন্ধ হয়ে যাবো। এই দেশকে কিভাবে দেখুন, আমাদের জাতীয় পতাকা কিভাবে দেখুন? বিএনপি বুঝে ওঠার আগেই সংসদ ও রাজপথে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী অ্যান্ড জামাত ইসলামী জোট। এবার খেলা হবে দর্শক। সংসদ এবং রাজপথ উত্তপ্ত করে রাখতে চায় জামাত ইসলামী, সংসদ এবং রাজপথ দখল করে রাখতে চায় জামাত ইসলামী, সংসদ ও রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামাত ইসলামী। প্রথম আলোর শিরোনাম এরকমই। দর্শক, জামাত যেভাবে রাজনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে, যেভাবে এগোচ্ছে, তাতে সংসদেও বিএনপি কঠিন চাপে থাকবে। হ্যাঁ, বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠ, বাট জামাত যাদেরকে সংসদে নিয়েছে এমপি হিসেবে, বিশেষ করে এক মার্দিয়া মমতাজের যে তীক্ষ্ণ যুক্তি, তার যে উপস্থাপনা ভঙ্গি, তিনি পুরো বিএনপির নারী এমপিদের নাকানি চুবানি খাওয়াতে সক্ষমতা রাখেন। এবং এনসিপির ছেলেরা অসাধারণ কথা বলতে পারে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এই দুইজনের যে কথার ধার, এটা বিএনপির গড় বয়স যদি 80 বছর ধরা হয়, এরকম কমপক্ষে 50 জনের এই দুই চাইতে ধার বেশি শুধু হাসনাত এবং নাহিদ ইসলামের। তো দর্শক, সংসদ কাঁপানোর অনেকেই আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিএনপির হয়ে সংসদ কাঁপানোর কেউ নাই। সংসদ কাঁপাতে পারে বেশি আন্দালিব রহমান পার্থ, কিন্তু আন্দালিব রহমান পার্থ সংসদ কাঁপালে
সংসদের বাইরে তাকে নিয়ে যে ট্রল হয়, তাকে নিয়ে যে চর্চা হয়, তার পুরনো কর্ম যেভাবে জনগণের সামনে হাজির হয়, আশা করি ভবিষ্যতে লজ্জা থাকলে তিনি বিএনপির দালালি করতে বা বিএনপিকে চাপতে যাবেন না। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের যে মাল মশলা ফাঁস হয়েছে, তাতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তারেক রহমান মন্ত্রী বানাবেন বা প্রতিমন্ত্রী বানাবেন এরকম কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। অতএব দিন শেষে দেখবেন যে জামাত হিট করবে সংসদে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সংখ্যা বেশি থাকলে হয় না, নিজেদের পক্ষে যুক্তি থাকতে হয়। বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট, অনেক টকশোবিদকে আপনি দেখেছেন, তারা স্পষ্ট বলেছে যে বিএনপির পক্ষে বলার মতো কিছু পাই না। আমরা টকশোতে যাই, সেমিনারে যাই, কিন্তু বিএনপির পক্ষে বলার মতো, বিএনপিকে ডিফেন্ড করার মতো কিছু পাই না। মানে সংখ্যায় বিএনপি যত বেশি হোক না কেন, যেহেতু বিএনপির পক্ষে দলিল নাই, বিএনপির পক্ষে যুক্তি নাই, সংসদেও বিএনপি পরাজিত হবে। তবে গায়ের জোরে করে আইন পাস টাস করিয়ে নেবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জাতি যেটা দেখবে যে কারা সত্য কথা বলছে আর কারা ধান্দাবাজি করছে, এই জায়গায় জামাত জোট বাজিমাত করবে ডেফিনেটলি। এবং জামাতে যে একঝাক নারী এমপি যাদেরকে দেখছেন, আপনারা তো মার্জিয়া মমতাজকে চেনেন টকশো থেকে, কিন্তু জামাতের এখানে আরো দক্ষ, মেধাবী, দূরদর্শী, অসাধারণ বক্তা এরকম রয়েছে। তাদের কথার ধার আপনারা দেখবেন কিছুদিন পর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং জামাতের অন্যান্য এমপি যারা, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারাও দুর্বলতা কাটিয়ে সত্যের পক্ষে জোরালো এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এইগুলো সংসদ। এবার আসেন রাজপথ। সংসদ আসলে ওভারঅল কিছু না, মূল বিষয় হচ্ছে রাজপথ। রাজনীতির আসল খেলা হবে রাজপথে। রাজপথে জামাত অসাধারণ খেলা নিয়ে আসছে। দর্শক, রাজপথ দখল করা জামাতের জন্য খুব ইজি, কারণ বিএনপি কি বলে কোন সুতায় রাজপথে নামবে এরকম কোনো পয়েন্ট আছে? নাই। আবার ছাত্র জনতা ক্যাম্পাসগুলোতে কোথাও ছাত্র দলের একক আধিপত্য নেই, এবং জামাতকে কন্ট্রোল করবে বা জামাতকে দমন করবে এরকম কোনো প্রশাসনিক শক্তি বিএনপি নাই। প্রশাসনে এমনকি বিএনপির দলের মধ্যেও হাইকমান্ডের কমান্ড একদম রুট লেভেল পর্যন্ত কার্যকর না। তো জামাতের আন্দোলন তো কোনোভাবেই বিএনপি ঠেকাতে পারবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপি দলে দলে বিভক্ত হয়ে টুকরা টুকরা হয়ে যাবে। বিএনপিতে অন্তর্কোন্দল ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে, এবং বিএনপি এই অন্তর্কোন্দল নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেক প্রাণ ঝরবে বিএনপির, আমরা সেটা চাই না, কিন্তু দিস ইজ রিয়ালিটি অফ বিএনপি। এর মধ্যে দিয়ে বিএনপির সাংগঠনিক শক্তি প্রচন্ডভাবে হ্রাস পাবে। তো জামাতকে কিছুতেই ঠেকাতে পারবে না। আর জামাত অত্যন্ত ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে এমনভাবে হচ্ছে, জামাতের যে রাজপথের যে খেলা, এটা বিএনপি কোনোভাবেই সংকুচিত করতে পারবে না। বরং আন্তর্জাতিক জনমত জামাত তৈরি করছে। বিএনপি সরকারের যে প্রতারণা, সংস্কারের বিরুদ্ধে তাদের যে অবস্থান, এর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও জামাত ভালো করছে। অলরেডি মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, নানান গোষ্ঠীকে জামাত ম্যানেজ করে, কনভিন্স করে বিএনপিকে চাপ দিয়ে মানবাধিকার আইন যেটা বাতিল হয়েছিল হুবহু ওইটা বা তার চেয়েও আরো ভালো কিছু বিএনপির মাধ্যমে করিয়ে আনছে জামাত। জামাতের রাজপথের আন্দোলন কিছুতেই ঠেকাতে পারবে না। এমনকি অর্থনীতির যে অবস্থা, দেশে বিদ্যুৎ, জ্বালানি বা সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার উপর যে নেতিবাচক প্রভাব, বেকারত্ব ব্যাপকভাবে বাড়ছে, দেশে কোনো কর্মসংস্থান নেই এবং কর্মসংস্থানের কোনো সম্ভাবনাও নেই। বরং যাদের কর্মসংস্থান আছে এরকম অনেকের চাকরি চলে যাচ্ছে, আমরা এটাই দেখছি। খবর চারিদিকে নেগেটিভ আর নেগেটিভ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি বেকায়দায় পড়ছে। দেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না, এক পয়সা ইনভেস্টমেন্ট আসার কোনো লক্ষণ আলামত আমরা লক্ষ্য করছি না। তো এই পরিস্থিতিতে আন্দোলন করা খুব সহজ। জামাত চাইলে বিএনপিকে ফুদিয়ে উড়ে দিতে পারে, কারণ জামাত সেটা করবে না। তবে যৌক্তিক আন্দোলন করে বিএনপিকে সাইজ করবে, বিএনপিকে দিয়ে জামাত তার যৌক্তিক দাবি আদায় করে নেবে। সেটাই ঘটতে যাচ্ছে, সেটাই ঘটবে। দর্শক, প্রথম আলো রিপোর্টে একটু আমরা বিশ্লেষণ করি। সংসদ রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামাত। তবে রাজপথে জামাত কোন সময় কি ঘটিয়ে দেয় এটা বিএনপি বুঝতেই পারবে না। বিএনপি মনে করবে সব ঠিকঠাক আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখবে ঠিকঠাক নাই। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্র সমীকরণে বিএনপি যে মাইনকে চিপে পড়েছে, এই চিপা কাটিয়ে বিএনপি কিছুতেই উঠতে পারবে না। এই জন্য বিরোধী দলে আন্দোলন করা খুব ইজিয়েস্ট। আবার বিএনপির অন্যতম সবচেয়ে বড় ভরসা ছিল ভারত। ভারত বিএনপির উপর প্রচন্ড ভরসা করেছে, আমরা জেনে শুনে বলছি। বিশেষ করে পার্লামেন্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বা দমন পীড়ন এটা অব্যাহত রাখায় ভারত প্রচন্ড ক্ষুব্ধ। যদিও জনগণ এতে বিএনপির উপর খুশি, বাট ভারত প্রচন্ড ক্ষুব্ধ। ভারত এতে অপমানিত বোধ করছে, যে ভারত মনে করছে যে আমরা বিএনপিকে ক্ষমতা এনে দিলাম আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কার্যত আমাদেরকে অপমান করেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো উইথড্র করেইনি, বরং পার্লামেন্টে নিষিদ্ধ করেছে এবং মামলা দমন পীড়ন এগুলো অব্যাহত রাখছে। এতে এদিকে জনগণ খুশি, এই খুশি তো আবার লাভ নাই, কারণ জনগণের সাথে অন্য জায়গায় প্রতারণা করেছে। আর ভারতের এই সাপোর্টটাও বিএনপি হারাচ্ছে। তো সেখানে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা মোটেও কঠিন কিছু নয়। জাতীয় সংসদে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চায় জামাত ইসলামী। তবে দলটি শুধু সংসদীয় বিতর্ক, নোটিশ কিংবা ওয়াকআউটের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না। গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, জ্বালানি দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু সামনে রেখে রাজপথেও চাপ বাড়াতে চায় তারা। দলটির লক্ষ্য সংসদ ও মাঠ দুই জায়গা থেকেই বিএনপি সরকারকে রাজনৈতিক চাপে রাখা। তাদের কর্মসূচিতে ধর্ষণ, খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, আধিপত্য ও চাঁদাবাজির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে, শিক্ষাঙ্গন দখল করতে পারছে না, যার সন্ত্রাস করছে তাতেই
বিএনপি এক প্রকার ডলা খাচ্ছে, চেঁচা খাচ্ছে। যদি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ছাত্র দলের সন্ত্রাসীরা দখল করতে যায়, বাংলাদেশে আগুন জ্বলবে এবং বিএনপি সরকারের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অতএব জামাত বিএনপি বুঝে ওঠার আগেই ঘটনা ঘটিয়ে দিবে, এটা দিবালোকের স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।